আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইরানি মিসাইলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। এরপর থাকছে পেটের দায়ে পড়ালেখা ছেড়ে কাজে বাধ্য হচ্ছে গাজার শিশুরা। আরও থাকছে গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। এরপর জানবেন ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল সিডনি, নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। সর্বশেষ জানবেন ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নতুন করে সামরিক সতর্কতা তৈরি করেছে। আঞ্চলিক নিরাপত্তা সূত্র ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের অবস্থান ও চলাচল কৌশলে পরিবর্তন আনা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মহল আনুষ্ঠানিকভাবে পালিয়ে যাওয়া ধরনের কোনো তথ্য নিশ্চিত না করলেও তারা স্বীকার করেছে যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নৌবহরের গতিবিধি নিয়মিতভাবে সমন্বয় করা হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ঝুঁকি বিবেচনায় বিমানবাহী রণতরীগুলো সাধারণত নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিচালিত হয় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অবস্থান পরিবর্তন করতে সক্ষম। ইরান সম্প্রতি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কথা পুনর্ব্যক্ত করেছে। তেহরানের ভাষ্যমতে দেশের উপর কোনো হামলা হলে তারা আঞ্চলিক সামরিক স্থাপনা ও নৌ উপস্থিতিকে লক্ষ্যবস্তু বানাতে প্রস্তুত। বিশেষজ্ঞদের ধারণা ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে আওতায় আনতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের নৌ উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ। মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে উপসাগরে সক্রিয় রয়েছে। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে। বিশ্লেষকদের মতে বড় শক্তিগুলোর সামরিক অবস্থান পরিবর্তন অনেক সময় সরাসরি সংঘাতের ইঙ্গিত নয়, বরং তা প্রতিরোধমূলক কৌশল ও শক্তি প্রদর্শনের অংশ। তবে একই এলাকায় উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও বিমানবাহী রণতরীর উপস্থিতি পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর করে তোলে। ভুল হিসাব বা আকস্মিক কোনো ঘটনা দ্রুত উত্তেজনা বাড়াতে পারে। বর্তমানে সরাসরি সামরিক সংঘাতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও পাল্টাপাল্টি সতর্ক বার্তা ও প্রস্তুতির ইঙ্গিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক কূটনীতিক মহল সংযম ও সংলাপের ওপর জোর দিচ্ছে, যাতে উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতে রূপ না নেয়। এরপর জানবেন ভোর 5:30, সূর্য পুরোপুরি আকাশে ওঠেনি। জনাকীর্ণ তাঁবুর মধ্যে ঘুম ভেঙেছে 15 বছর বয়সী মাহমুদের। তবে স্কুল ব্যাগের দিকে এগিয়ে গেল না সে, বরং হাতে নিল একটি বস্তা। বলল, এখন বস্তাটা খালি। ভরে যাওয়ার আগেই আমি এর ওজন টের পাচ্ছি। হাঁটা শুরু করার আগেই আমার পিঠে ব্যথা শুরু হয়। পথে কার্ডবোর্ড, পলিথিন, কাঠ, এমন সব বাতিল জঞ্জাল যা পাবে সব সংগ্রহ করবে মাহমুদ। তারপর বাসায় ফেরা। মাহমুদের ভাষায়, কখনো কখনো 6 ঘন্টা হেঁটে আমি মাত্র কয়েক টুকরা কাঠ পাই। ময়লা আবর্জনার ধুলাবালি আমার ফুসফুসের ভেতর ঢুকে যায়। সারা রাত কাশি হয়। তবে করার কিছু নেই। রুটি তৈরির জন্য কোনো আগুন নেই। পরিবারের জন্য মাহমুদের গভীর দায়িত্ববোধ রয়েছে। গত বছরের শুরুর দিকে ইসরায়েলের হামলায় তার বাবার মৃত্যু হয়েছিল। 2023 সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে তাকে নিয়ে 70,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাসার বড় ছেলে মাহমুদ। অভাবের সংসারে, তাই সে জানে তাকে কি করতে হবে। বয়স কম, তাতে কি এসে যায়। তবে মাহমুদ এও জানে তার জীবনটা অন্যরকম হতে পারত। স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে তার। সে বলল, যুদ্ধের আগে আমি স্কুলে যেতাম। বাবা তখন বেঁচে ছিলেন। মাঝে মধ্যে যখন বস্তা নিয়ে বাজারের ভেতর দিয়ে যাই, তখন আমার গণিতের শিক্ষকের সঙ্গে দেখা হয়। তাকে এভাবে দেখতে ভালো লাগে না। আমি তার একজন সেরা ছাত্র ছিলাম। 2 বছর ধরে টানা ইসরায়েলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাবে এ সময় গাজায় 97% বেশি স্কুল হয় ধ্বংস হয়ে গেছে, না হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে গাজায় স্কুলগামী 6,58,000 শিশুর বেশিরভাগই পড়াশোনার সুযোগ বঞ্চিত হয়েছে। এমনকি গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর স্কুলগুলো ঠিকভাবে খোলেনি। গাজার ঠিক কত শতাংশ শিশুকে পড়াশোনা ছেড়ে কাজে নামতে হয়েছে তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে উপত্যকাটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের ভাষ্যমতে এমন শিশুর সংখ্যা বহুগুণে বেড়েছে। মনোবিজ্ঞানী ইয়াকিন জামাল বলেন, গাজায় আমরা যা দেখছি তা শুধু শিশুশ্রম নয়, এটি একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া।
এরপর জানবেন গাজায় ৮,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে দেশটি এই পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ায় প্রথম দেশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করল। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজোন্তাক জানিয়েছেন, সেনাদের প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে। গাজায় তারা মূলত চিকিৎসা ও প্রকৌশলগত কাজ পরিচালনা করবেন। গত মাসে ঘোষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। এই পর্ষদকে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বাহিনীটি গাজার সীমান্ত নিরাপত্তা ও হামাসের নিরস্ত্রীকরণ সহ অঞ্চলটির অসামরিকীকরণে কাজ করবে। ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পর্ষদ গাজার নতুন টেকনোক্র্যাট সরকার এবং যুদ্ধ পরবর্তী পুনর্নির্মাণ কার্যক্রমও তদারকি করবে। সেনা মোতায়েনের সময় ও তাদের সুনির্দিষ্ট ভূমিকা এখনও চূড়ান্ত না হলেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এ সিদ্ধান্তে অটল রয়েছেন। তবে গাজায় মার্কিন ভূমিকার কারণে ইন্দোনেশিয়ার কিছু ইসলামী গোষ্ঠী এই সিদ্ধান্তে সমালোচনা করেছে। এর জবাবে প্রাবোও যুক্তি দিয়েছেন, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইন্দোনেশিয়ার দায়িত্ব। এটি শেষ পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে বলেও তিনি মনে করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের তথ্যমতে দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী একটি এলাকায় ইন্দোনেশিয়ান সেনাদের জন্য ব্যারাক তৈরির জায়গায় ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। সেখানে কয়েক হাজার সেনার থাকার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে তুরস্ক ও পাকিস্তানের মতো অন্য মুসলিম দেশগুলো গাজায় সেনা পাঠানোর বিষয় বিবেচনা করছে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, তারা কেবল শান্তিরক্ষী হিসেবে কাজ করবে এবং হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় কোনোভাবেই জড়াবে না। আরও জানবেন, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে আজ সোমবার সিডনির রাজপথ উত্তাল হয়ে উঠেছে। একদিকে বন্ডাই সৈকতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে নগরের প্রাণকেন্দ্র টাউন হলে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ। এই দুই বিপরীতমুখী চিত্রে দিনভর টালমাটাল ছিল অস্ট্রেলিয়ার এই বাণিজ্যিক রাজধানী। সফরের প্রথম ভাগে ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ বন্ডাই পেভিলিয়নে গিয়ে নিহত ইহুদিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জেরুজালেম থেকে আনা বিশেষ পাথর স্থাপন করেন। এ সময় নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তবে এই সফরকে কেন্দ্র করে সিবির রাজপথ ছিল উত্তপ্ত। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে হারজগকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে টাউন হলের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। ফিলিস্তিনি পতাকা ও প্রতীকী রক্তাক্ত পুতুল হাতে নিয়ে বিক্ষোভকারীরা গাজায় চলমান পরিস্থিতির নিন্দা জানান। একই সঙ্গে তারা হারজগকে গ্রেফতারের দাবি জানান। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সুপ্রিম কোর্ট পুলিশের বিশেষ ক্ষমতা বহাল রাখায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আক্রমণাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে ঘুষি চালাতে এবং তীব্র ঝাঁঝালো মরিচের গুঁড়া ব্যবহার করতে দেখা যায়। অনেক বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড আঁকড়ে ধরে প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সরজমিনে দেখা যায় সিডনি সময় রাত 10টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করছিল। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ পুলিশের এই আচরণকে বর্বর হামলা হিসেবে অভিহিত করে গণতান্ত্রিক অধিকার হরণের নিন্দা জানিয়েছে। সিডনির আকাশ জুড়ে পুলিশের হেলিকপ্টার ও ড্রোনকে চক্কর দিতে দেখা গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের কারণে সিডনির জনজীবন ও যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সর্বশেষ জানবেন, অধিকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের বিষয়ে ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সোমবার ৯ জানুয়ারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখাকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে করেন। রয়টার্সের বরাতে ওই কর্মকর্তা স্পষ্ট করেন যে একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং বর্তমান মার্কিন প্রশাসন এই নীতিতেই অটল রয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস্ক এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ অধিকৃত পশ্চিম তীরে দখলদারি বাড়ানোর জন্য নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো। ইসরায়েলি নিরাপদ ক্যাবিনেটের অনুমোদিত এই নতুন নিয়মগুলোর মাধ্যমে অবৈধ বসতি স্থাপনের জন্য জমি দখল করা সহজ হবে। বিশেষ করে হেব্রনের মতো বড় শহরগুলোতে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে কেড়ে নিয়ে সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।
সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত সহ ৮টি মুসলিম প্রধান দেশ এক যৌথ বিবৃতিতে একে অবৈধ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা বলে অভিহিত করেছে। তারা মনে করে এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরের উপর অবৈধ সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক্ষেপকে অস্থিতিশীল এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে বড় অন্তরায় হিসেবে বর্ণনা করেছেন। তার পক্ষকার স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করছে। অন্যদিকে ব্রিটিশ সরকার এবং স্পেনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের ভৌগোলিক বা জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের যে কোনো একতরফা চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। উল্লেখ্য, ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ প্রকাশ্যে দাবি করেছেন যে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে চিরতরে কবর দেওয়া। তবে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যে ইসরায়েলের এই সম্প্রসারণবাদী নীতি ও দখলদারিত্ব গাজায় চলমান সহিংসতাকে আরও উস্কে দিতে পারে এবং শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।